অগ্রাধিকার ভিত্তিতে সরকারের গুরুত্বপূর্ণ কাজ নির্ধারণে প্রধান উপদেষ্টার নির্দেশ, নিজ মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে প্রথম বৈঠক। রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক বৈঠক শুরু, বিজয় নস্যাতের চক্রান্ত শুরু হয়েছে বললেন ফখরুল। এবং প্যারিসে পর্দা নামল গ্রেটেস্ট শো অন আর্থের 33তম আসর। হাড্ডাহাড্ডি লড়াইয়ে চীনকে টপকে পদক তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। প্রয়োজনীয় কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 25 মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠকে সরকারের জরুরি বিষয়গুলো 7 দিনের মধ্যে উপস্থাপন করতেও বলা হয়েছে। খাদ্য, সার, বিদ্যুৎ সরবরাহ যেন স্বাভাবিক থাকে সেদিকে গুরুত্ব দিতে বলেছেন তিনি। নীলাদ্রি শেখর জানাচ্ছেন। ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্যে দিয়ে পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম সভা করলেন তার নিজের হাতে থাকা 25 মন্ত্রণালয় ও বিভাগের জ্যেষ্ঠ সচিব ও সচিবদের সঙ্গে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় ঘণ্টা দুয়েক চলা এ বৈঠকে সচিবরা মন্ত্রণালয়গুলোর কর্মপরিকল্পনা প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় সচিবদের দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। সবগুলো মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর অধিদপ্তরের কাজগুলো এগুলোকে ফাংশনাল করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন এবং যেগুলো জরুরি এই মুহূর্তে আছে, একটা 7 দিনের মতো একটা বিষয় আছে যে 7 দিনের মধ্যে যতগুলো বেশি জরুরি আছে যেগুলো ওনার কাছে উপস্থাপন করার মতো, যেগুলো উপস্থাপন করতেই হবে সেই বিষয়গুলো ওনাকে সরাসরি যেন উপস্থাপন করা হয়। পদবঞ্চিতদের ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত আসবে বলেও জানান সিনিয়র সচিব। যেমন সার আছে, খাদ্য আছে, বিদ্যুৎ, জ্বালানি, বন্দর এবং রেল, এই সকল বিষয়গুলোকে দ্রুত ফাংশনাল করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে তিনি তারুণ্যের শক্তির উপরে আলোকপাত করেছেন এবং সেখানে বলেছেন যে তারুণ্যের শক্তির মাধ্যমে যে পরিবর্তনটা আসছে এর মাধ্যমে একটা সুযোগ তৈরি হয়েছে। তো আমরা যেন এই সুযোগটাকে কাজে লাগাই এবং আমরা সকল মন্ত্রণালয় বিভাগকে আমরা যেভাবে আমরা কাজ করছিলাম তার চেয়েও ভালোভাবে যেন আমাদের ফাংশনাল করতে হবে। 15ই আগস্ট শোক দিবস জাতীয়ভাবে পালন করা হবে কিনা এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয়। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থার কথা জানিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী সহ অন্য রাজনৈতিক দলগুলো। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে বিএনপি মহাসচিব জানান, দেশে বর্তমানে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে তার জন্য আওয়ামী লীগ দায়ী। এখন দেশের মানুষের বিজয় নস্যাৎ করার চক্রান্ত শুরু হয়েছে। আসছে 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। এছাড়া বর্তমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আপনারা জানেন সামনে 15ই আগস্ট, সেই কালো রাত, যেই রাত্রে বঙ্গবন্ধু এবং আমার পরিবারকে হত্যা করা হয়। আমার আহ্বান বাঙালি জাতির কাছে যে আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন, আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন, আর এই যে বাংলাদেশে বাস করছেন এটাকে মেনে নেন যে বঙ্গবন্ধু আপনাদেরকে স্বাধীনতা দিয়েছে, আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। এই 15ই আগস্ট আমার আহ্বান আপনাদের প্রতি, শান্তিপূর্ণভাবে 32 নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন, দোয়া করবেন বঙ্গবন্ধুর জন্য, স্বাধীনতার চেতনার জন্য এবং আমার পরিবারের জন্য। এবারে প্যারিস অলিম্পিকের খবর।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে হয়ে গেল প্যারিস অলিম্পিক গেমসের সমাপনী। ফ্রান্সের এই ঐতিহাসিক অলিম্পিক গেমস আয়োজনের নেপথ্যে কাজ করেছেন বাংলাদেশের নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশে ফিরে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার আগে প্যারিসে চ্যানেল আইকে জানান সেই কথা। প্যারিস অলিম্পিকের শেষ ইভেন্ট মেয়েদের বাস্কেটবলে স্বর্ণ জিতে পদক তালিকায় চীনকে পেছনে ফেলেছে যুক্তরাষ্ট্র। প্যারিসে চীন ও যুক্তরাষ্ট্র দু দলই সমান 40টি করে স্বর্ণ জিতেছে। তবে রূপা এবং ব্রোঞ্জ পদক প্রাপ্তিতে চীনের চেয়ে এগিয়ে থাকায় পদক তালিকায় সবার উপরে যুক্তরাষ্ট্র। এ নিয়ে টানা 4 অলিম্পিক আসরে শীর্ষস্থান নিয়ে আসর শেষ করল অলিম্পিক ইতিহাসের সর্বাধিক বিরতি। আর বিরতির পর আমন্ত্রণ আরও একবার। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। দশ মাসে ইসরায়েলি বাহিনীর হামলায় প্যালেস্টাইনের গাজা উপত্যকার মোট জনসংখ্যার 1.8% মানুষ নিহত হয়েছে বলে উঠে এসেছে ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য উপাত্তে। নিহতদের প্রায় 75% বয়স 30 বছরের নিচে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে চলমান সংঘাতে অন্তত 39,790 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে 92,000। জাতিসংঘের তথ্য অনুযায়ী অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে প্রায় 19 লাখ মানুষ। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির জন্য চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার এবং আলোচনায় বসতে পারে আসছে 15 আগস্ট। এবারে কৃষি সংবাদ। পটুয়াখালীর কলাপাড়ায় বদ্ধ খাল উন্মুক্ত করায় উপকৃত হচ্ছেন কৃষক। পানি নিষ্কাশনের সুবিধা হওয়ায় পতিত জমিতে আমন সহ বিভিন্ন ফসল আবাদ হচ্ছে। এবারে প্রকৃতি সংবাদ। বাগেরহাটে পরিবেশ বান্ধব বন্ধু চুলায় ভাগ্য ফিরেছে অনেকের। কর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিক সচ্ছলতা এসেছে পরিবারে। স্বাস্থ্য ঝুঁকি কম, কাঠের সাশ্রয় আর কার্বন নিঃসরণ কম হওয়ায় দিন দিন বাড়ছে বন্ধু চুলার ব্যবহার। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। গত 15 বছরে পুঁজিবাজারে অনেক অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবিএ। উল্লেখযোগ্য অনিয়মের মধ্যে খারাপ কোম্পানির আইপিও নিয়ে আসা, রাইট শেয়ার ইস্যু, কিছু কোম্পানিকে ওটিসি থেকে এসএমইতে স্থানান্তর এবং বারবার ফ্লোর প্রাইস আরোপকে দায়ী করেন তারা। ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম। তিনি বলেন, অতীতে অনেক শেয়ারের দাম কারসাজির মাধ্যমে বাড়ানো হয়েছিল। জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তিনি বিএসইসি ও ঢাকা স্টক এক্সচেঞ্জে রাজনৈতিকভাবে নিয়োগ করা কর্মকর্তাদের পদত্যাগ দাবি করে পুনর্গঠনের দাবি জানান। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে